তেনালি রামনের গল্প এক বুদ্ধির ঝলক। আমাদের যেমন গোপাল ভাঁড়, হিন্দি বলয়ের যেমন বীরবল, তেমনি দক্ষিণ ভারতের তেনালি রামন। মজার এবং বুদ্ধির সমন্বয়ে এই গল্পটি আপনাদের ক্ষণিকের মনোরঞ্জন করবে আমার বিশ্বাস। হালকা মনে গল্প শুনুন। গল্পটির নাম শেষ ইচ্ছা। কাহিনীটি গড়েছেন অনাবিল সিদ্ধান্ত। নির্মল আলোয় এই গল্পটি আপনাদের সামনে পেশ করছেন নির্মল সরখেল। গল্প শুনুন, মন ভালো থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গল্পর মতামত দিন, প্রকারান্তরে অনুপ্রেরণা দিন। এবারের গল্প শেষ ইচ্ছা। গোলকুন্ডার রাজা বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়কে হত্যা করার জন্য একজন গুপ্ত ঘাতককে বিজয়নগরে পাঠিয়েছিলেন। ওই গুপ্ত ঘাতক তেনালি রামনের স্ত্রী লক্ষ্মীর ভাইয়ের ছদ্ম পরিচয়ে তেনালি রামনের বাড়ি এসে আশ্রয় নিল। সে লক্ষ্মীকে বলল, আমি তোর ভাই তিলক। 8 বছর বয়সে আমি হারিয়ে গিয়েছিলাম। দীর্ঘদিন বাদে তোর খোঁজ পেয়ে তোর সঙ্গে দেখা করতে এসেছি। তোর জন্য কিছু শাড়ি, কিছু গয়না এনেছি। আশা করি তোর পছন্দ হবে। এমন সময় তেনালি রামন বাড়ি ফিরল। তাকে দেখে লক্ষ্মী তেনালিকে জানালো যে তার ভাই তিলক 8 বছর বয়সে হারিয়ে গিয়েছিল। সেই ভাই আজ এসেছে। তেনালি রামন একথা শুনে আগন্তুককে বলল, তাহলে এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকুন, আপনার বোনের ভালো লাগবে। আগন্তুক বলল, স্থায়ীভাবে তো থাকতে পারবো না, তবে কয়েকটা দিন বোনের সঙ্গে কাটিয়ে যাব। আগন্তুক তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটা পরিকল্পনা করলো। সে তেনালির হাতের লেখা নকল করে রাজাকে একটি চিঠি পাঠালো। তাতে সে লিখল, মহারাজ, একটা গুরুত্বপূর্ণ রহস্য আমি জানতে পেরেছি। আপনাকে সে কথা গোপনে জানাতে চাই। আজ মধ্যরাতে আপনি একা আমার ঘরে আসুন। আমি আপনার জন্য অপেক্ষা করব। তেনালি রামন। রাজা কৃষ্ণদেব রায় এই চিঠি পেয়ে মধ্যরাতে তেনালি রামনের বাড়ি এলেন। তেনালি রামনের ঘরের দরজা খোলাই ছিল। গুপ্ত ঘাতক সেখানে ছুরি হাতে রাজাকে হত্যা করার জন্য তৈরি হয়েছিল। রাজা দরজা দিয়ে ঘরে ঢুকতেই গুপ্ত ঘাতক তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করল। সৌভাগ্যবশত গুপ্ত ঘাতকের এই অপপ্রয়াস ব্যর্থ হল। রাজা কৃষ্ণদেব রায় সতর্ক ছিলেন। তিনি সহজেই ওই দুর্বৃত্তকে কাবু করে ফেললেন। রাজার সঙ্গে ঘাতকের ধস্তাধস্তির শব্দে তেনালি রামনের ঘুম ভেঙে গেল। তিনি ছুটে এসে দেখলেন যে লক্ষ্মীর ভাই তিলক জ্ঞান হারিয়ে ভুলণ্ঠিত হয়ে পড়ে আছে। রাজা কৃষ্ণদেব রায়ের হাতে একটি ছুরি। তেনালি রামনকে দেখে রাজা জানতে চাইলেন, এই লোকটি কে? ও আমাকে হত্যা করতে চাইছে কেন? তেনালি রামন বলল, ও আমার স্ত্রী লক্ষ্মীর হারিয়ে যাওয়া ভাই বলে পরিচয় দিয়েছে। 3 দিন ধরে ও তো আমার বাড়িতে আছে। কিন্তু মহারাজ, এত রাত্রে আপনি আমার বাড়িতে এসেছেন কেন? রাজা কৃষ্ণদেব রায় বললেন, সে কি কথা? তুমি তো চিঠি দিয়ে আমায় আসতে বলেছ। তেনালি আশ্চর্য হয়ে বলল, সে কি? আমি আপনাকে আসতে বলেছি? কই না তো। রাজা কৃষ্ণদেব রায় তখন তেনালিকে তার স্বাক্ষর করা চিঠিটা বের করে দেখালেন। তিনি বললেন, এই চিঠি তো তোমার হাতের লেখা, নিচের স্বাক্ষরও তো তোমার। তেনালি রামন বলল, মহারাজ, ব্যাপারটা এবার বোঝা গেল। এই লোকটি মিথ্যা পরিচয় দিয়ে এ বাড়িতে এসে উঠেছে। আপনার আমার ক্ষতি করার উদ্দেশ্যেই সে এখানে এসেছে। লোকটিকে বন্দি করা দরকার। এর জ্ঞান ফেরার আগে ওকে বেঁধে ফেলি। তেনালি রামন আর রাজা কৃষ্ণদেব রায় লোকটিকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন।
এরপর রাজা কৃষ্ণদেব রায় বললেন, আমি প্রাসাদে ফিরে কয়েকজন প্রহরীকে পাঠাচ্ছি ওকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে কয়েকজন প্রহরী এসে ওই দুর্বৃত্তকে বন্দি করে নিয়ে গেল। পরদিন তাকে বিচারের জন্য আনা হলো। দীর্ঘ সময় জেরা করে যা জানা গেল তা হলো ওই দুর্বৃত্ত গোলকুন্ডার বাসিন্দা। গোলকুন্ডার রাজা বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়কে হত্যা করার জন্য তাকে নিযুক্ত করেছেন। সে কবুল করল তার উদ্দেশ্য সাধনের জন্য বেশ কিছুদিন আগেই সে বিজয়নগরে এসেছে। এখানে কিছুকাল রাজপ্রাসাদে ছদ্মবেশে নজরদারি করে জানতে পেরেছে যে তেনালি রামনই রাজা কৃষ্ণদেব রায়ের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। তাই সে ঠিক করেছিল কোনোভাবে তেনালি রামনের বাড়িতে কয়েকদিন থাকবে। কিভাবে তা করা যাবে তা জানার জন্য সে তেনালি রামনের আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েছিল। খোঁজখবর নিয়ে তেনালি রামনের শ্বশুরবাড়ির ঠিকানা জেনে সেখানে গিয়ে সে জেনেছিল যে তেনালি রামনের স্ত্রী লক্ষ্মীর এক ভাই তিলক ছোটোবেলায় নিখোঁজ হয়েছিল। এই সংবাদ পেয়েই সে স্থির করেছিল সেই লক্ষ্মীর হারানো ভাই সেজেই তেনালি রামনের বাড়িতে গিয়ে উঠবে। জেরার মুখে ওই শয়তান কবুল করল তেনালি রামনের হাতের লেখা নকল করে আমিই রাজাকে ওই চিঠি লিখেছিলাম। তেনালি রামন রাজাকে বলল, মহারাজ, আপনার এ সন্দেহ হলো না কেন যে আপনাকে যদি গোপনে কিছু জানানোর থাকতো তবে আমিই তো আপনার কাছে যেতাম। আপনাকে আমার ঘরে ডেকে পাঠানোর ধৃষ্টতা কি আমি করতে পারি? রাজা বললেন, এত কথা তো আমি সত্যি ভাবিনি। তোমার চিঠি পেয়ে আমার মনে হয়েছিল যে তুমি আমাকে এমন কিছু জানাতে চাও যা প্রাসাদে এসে বলাটা হয়তো তুমি নিরাপদ বোধ করনি। যাই হোক, আমার কোনো ক্ষতি হয়নি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তেনালি রামন বলল, আপনার কোনো ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু তাতে আমার অপরাধ লঘু হয়ে যায় না। আমি কেমন করে ওই ছদ্মবেশী শয়তানকে বাড়িতে আশ্রয় দিলাম? কোনো খোঁজখবর না নিয়ে অজ্ঞাত কুলশীল কোনো ব্যক্তিকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে আমি অন্যায় করেছি। আমার এই অদূরদর্শিতার জন্যই আপনার জীবন বিপন্ন হয়েছিল। তাই আপনি আমায় শাস্তি দিন। রাজা কৃষ্ণদেব রায় বললেন, আমি মনে করি না তুমি জেনে শুনে আমাকে হত্যা করার ব্যাপারে মদত দিতে চেয়েছো। হ্যাঁ, তোমার অপরাধ হয়েছে, সেটা হলো তোমার অসতর্কতা। তোমার মতো বিচক্ষণ ব্যক্তির কাছ থেকে আমি তা আশা করিনি। তেনালি রামন বলল, আর সে কারণেই আমি নিজেকে অপরাধী মনে করি। আপনি আমাকে শাস্তি দিন। রাজা বললেন, তোমার অপরাধ শাস্তিযোগ্য ধরে নিতে হলে আমাকে ধরে নিতে হবে তুমি আমার হত্যা পরিকল্পনার অন্যতম অংশীদার। সেক্ষেত্রে তো তোমাকে মৃত্যুদণ্ডই দিতে হয়। তেনালি বলল, আপনি আমাকে মৃত্যুদণ্ডই দিন। রাজা কৃষ্ণদেব রায় বললেন, তোমার পরামর্শ আমি সব সময় মেনে নিয়েছি, আজও তার ব্যতিক্রম হবে না। তোমার পরামর্শে তোমাকে মৃত্যুদণ্ডই দিলাম। তেনালি রামন বলল, ধন্যবাদ মহারাজ। রাজা জানতে চাইলেন, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি আমায় বলো। তেনালি রামন বলল, মহারাজ, যদি আপনি আমার শেষ ইচ্ছা পূরণ করতে চান তবে আমি কিভাবে মরতে চাই তা আপনাকে জানাবো। রাজা বললেন, বেশ, তোমাকে কথা দিলাম, তুমি যেভাবে চাইবে সেভাবেই তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তেনালি রামন বলল, মহারাজ, আমাকে বার্ধক্যজনিত মৃত্যু দিন। নমস্কার।